তারপরে অজয় তার জন্তু জানোয়ারদের নিয়ে বেড়াতে বেড়াতে এক রাজ্যে এসে উপস্থিত হলো। সেখানে এসে দেখলো বাড়িঘর সব দরজা বন্ধ, চারিদিকে শোকের ছায়া। এ কি, এত বড় রাজ্য অথচ কোথাও কোনো হাসি নেই, সব দোকান বন্ধ, সবাই কাঁদছে। এইরকম ভাবতে ভাবতে সে হেঁটে চলল। হাঁটতে হাঁটতে এক সরাইখানার সামনে এসে দাঁড়ালো। অজয় সরাইখানায় ঢুকে সরাইওয়ালাকে ডেকে বলল, আচ্ছা দাদা, তোমাদের রাজ্যে কি কোনো বিপদ হয়েছে? সবাই এত দুঃখী কেন? আচ্ছা, সে কথা নয়, আমি পরেই বলছি, কিন্তু তোমাদের সঙ্গে যে জন্তু জানোয়ারগুলো আছে তাদেরকে দেখে আমার ভীষণ ভয় হচ্ছে। ভয় পাবে না দাদা, এরা সবাই আমার বন্ধু। উফ, আচ্ছা, তুমি বুঝি আমাদের শহরে নতুন এসেছো? হ্যাঁ, আমি শিকার করতে করতে ঘুরে বেড়াই, তাই ঘুরতে ঘুরতে আজই এই রাজ্যে এসে উপস্থিত হয়েছি। আচ্ছা, এখানে কি হয়েছে বলো তো? আজ আমাদের রাজার বড় মেয়ে মণিমালাকে রাক্ষসের কাছে দিতে হবে। হ্যাঁ, কি বলছো? রাজার মেয়েকে রাক্ষসে খাবে কেন? ওই দূরে যে পাহাড়টা দেখছো, ওখানে একটা ভয়ঙ্কর রাক্ষস থাকে। প্রতি মাসে পূর্ণিমার সময় তাকে একটি করে সুন্দরী মেয়ে দিতে হয়, না দিলে সে নেমে এসে পুরো রাজ্য ধ্বংস করে দেয়। তা তোমরা তাকে মেরে ফেলছো না কেন? চেষ্টা কি আর কম করেছি ভাই? কত সাহসী সাহসী লোক গিয়েছে, রাজার কত সৈন্য গিয়েছে তাকে মারতে, কিন্তু কেউ আর ফেরত আসেনি। রাক্ষস সবাইকে মেরে ফেলেছে। তাহলে কি এখন রাজার মেয়ের পালা? হ্যাঁ ভাই, সব মেয়েরাই তো একে একে শেষ হয়ে গেল। এখন শুধু রাজার দুই মেয়েই বাকি। আজ বড় মেয়ে মণিমালাকে পাহাড়ের মন্দিরে রেখে আসা হবে। কাল সকালে রাক্ষস তাকে খাবে। রাজামশাই ঘোষণা করেছেন যে তার মেয়েকে বাঁচাতে পারবে তাকেই রাজ্য দেবেন আর মেয়েকে বিয়ে দেবেন। কিন্তু সে আশা আর কেউ করে না ভাই, সবাই শুধু কাঁদছে। দেখা যাক, রাক্ষস যতই শক্তিশালী হোক। তুমি বিশ্রাম নাও ভাই, বাইরে যেও না, রাতটা খুব খারাপ। তুমি ভয় পেও না দাদা, আমি এখানেই আছি। তারপরে অজয় খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়ে। রাত কেটে ভোর হতেই অজয় তার জানোয়ারদের কাছে গিয়ে বলল, চলো বন্ধুগণ, সময় হয়েছে, কাউকে কিছু না জানিয়ে আমাদের কাজ সারতে হবে। শোনো সবাই, আজ আমাদের একটা বড় দায়িত্ব আছে। আমরা চুপি চুপি ওই রাক্ষসের পাহাড়ে যাব। কোনো ভয় পেও না, আমি আছি তোমাদের সঙ্গে। তুমি আমাদের নেতা, তোমার জন্য আমরা যে কোনো বিপদের সম্মুখীন হতে পারি। হ্যাঁ, আমরা একসঙ্গে থাকলে কেউ আমাদের হারাতে পারবে না। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলো। তারপরে তারা রাক্ষসের পাহাড়ের দিকে চলতে শুরু করলো। পাহাড়ের কাছাকাছি পৌঁছতেই রাক্ষস তাদের দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল, এই কে রে, কে রে তুই? তোদের সাহস তো কম নয়, আমার পাহাড়ে ঢুকে পড়েছিস। তোর জীবন কি আর ভালো লাগছে না? আমি অজয়, আমি এসেছি তোমার অত্যাচারের শেষ করতে। আজই তোমার শেষ দিন। তুই একটা ছোট ছেলে হয়ে আমাকে মারবি? তোকে আমি এক্ষুনি গিলে খাবো। এই নে আমার প্রথম আঘাত। আমার চোখ গেল, আমার চোখ গেল। তুই আমার একটা চোখ নষ্ট করে দিলি। তোর আর রক্ষা নেই। এক্ষুনি আমি তোকে আগুনে পুড়িয়ে মারবো, আর তোকে আমি পুড়িয়ে ছাই করে দেবো। তারপরে অজয় আরও একটি তীর ছোড়ে, আর সেই তীরটি গিয়ে লাগে রাক্ষসের আরও একটি চোখে। তখন রাক্ষস আর কিছুই দেখতে পায় না। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। কোথায় গেলে তুই? তোকে তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলবো। এই সুযোগে জন্তুরা এক লাফ দিয়ে রাক্ষসকে ফেলে দেয়। তখন সব জন্তু জানোয়ার মিলে তাকে আছড়ে কামড়ে মেরে ফেলে। অবশেষে সব শেষই হলো। এতদিন ধরে যে সবাইকে ভয় দেখিয়ে কাঁদিয়েছে, আজ তাকে আমি শেষ করলাম। সত্যিই তুমি সাহসী, তোমার মতো বীর আমি কখনো দেখিনি। আজ তুমি আমাদের গর্বিত করলে অজয়। তোমরা দাঁড়াও, আমি রাক্ষসের মাথা থেকে এক গাছা চুল কেটে নেই।
তারপরে অজয় রাক্ষসের মাথা থেকে একগাছা চুল কেটে নিল। এটা প্রমাণ হিসাবে নিয়ে যাব, সবাইকে দেখাতে হবে যে রাক্ষস আর নেই। এতক্ষণ অজয় চারিদিকে দেখার অবসর পায়নি, কিন্তু এখন দেখলো কিছু দূরে একটা মন্দির, আর সেই মন্দিরের দরজার সামনে একটি মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন অজয় তার কাছে আসলো। এই মেয়েটিই মনে হয় রাজকন্যা মণিমালা, কিন্তু ইনি তো অজ্ঞান হয়ে পড়ে আছেন। কিছুক্ষণ পরে রাজকন্যা মণিমালার জ্ঞান ফিরল। আমি কোথায় আছি? আমি কি এখনো বেঁচে আছি? ভয় পাবেন না, আপনি এখন নিরাপদে আছেন। আমি আর আমার বন্ধুরা মিলে রাক্ষসটাকে মেরে ফেলেছি। এতদিনের সেই ভয়ঙ্কর রাক্ষস, সে কি সত্যিই মারা গেছে? হ্যাঁ, আপনি নিজেই দেখতে পারেন, ওখানে পড়ে আছে, ওই দেখুন। আমি ভেবেছিলাম আমার জীবন এখানেই শেষ। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি কিভাবে আপনার এই উপকার শোধ করব? এরা কি আপনার সঙ্গী? এদের চোখে কত ভালোবাসা! সত্যি এরা অসাধারণ। আমরা অজয়ের বন্ধু, ওর জন্য আমরা সব কিছু করতে পারি। আপনি এখন আমাদের সবারই আপনজন। এইভাবে কিছুক্ষণ তারা গল্প করলো। তারপরে রাজকন্যা অজয়কে বলল, এই নিন আমার নাম লেখা এই আংটি। এটা আপনার কাছে থাকুক, যেন আপনি সব সময় আমাকে মনে রাখেন। এটা আমার কাছে অমূল্য রতন, আমি সব সময় এটিকে নিজের কাছে রেখে দেব রাজকন্যা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু রাজকন্যা দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল। সারাদিন লড়াইয়ে আমরা সবাই খুব ক্লান্ত, আজ আর এগোনো ঠিক হবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, এই পাহাড়েই রাতটা কাটানো যাক। কিন্তু সাবধানে থাকা দরকার, কে জানে আশেপাশে কোনো বিপদ আছে কিনা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমরা সবাই পালা করে পাহারা দেব, সবাই বিশ্রাম নেব, আর এক একজন করে জেগে থাকবে। হ্যাঁ, আমি তাহলে প্রথমে পাহারা দেব, তোমরা নিশ্চিন্তে ঘুমাও। ঠিক আছে বন্ধু, সাবধানে থেকো। কোনো শব্দ পেলেই আমাদের সবাইকে ডেকে তুলবে। তারপরে সবাই ঘুমিয়ে পড়লো, আর সিংহ একা বসে পাহারা দিতে লাগলো। কিছুক্ষণ পরে সিংহের প্রচণ্ড ঘুম পেল। উফ, সব তো ঠিকঠাকই আছে, কিন্তু চোখ দুটো কেমন যেন বন্ধ হয়ে আসছে। না, ঘুমোনো যাবে না, আমাকে জেগে থাকতেই হবে। কিন্তু দুদণ্ড যেতে না যেতেই সে ঝিমোতে লাগলো। শেষে আর থাকতে না পেরে ভালুককে বলল, ভাল্লুক, ভাল্লুক, ভাল্লুক ওঠো, আমার চোখে আর ঘুম সামলাচ্ছে না, এবার তুমি পাহারা দাও। হ্যাঁ 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 হ্যাঁ, আমি 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 আছি, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো। তারপরে সিংহ ঘুমিয়ে পড়লো, আর ভাল্লুক পাহারা দিতে লাগলো। কিছুক্ষণ পাহারা দেওয়ার পরে উফ, এত ঘুম পাচ্ছে কেন? কিন্তু আমাকে তো জেগে থাকতেই হবে। তারপরে কিছুক্ষণ পরে ভাল্লুক ঝিমোতে লাগলো। না না না, আমি ঘুমাবো না। কিন্তু সে আর ঘুম সামলাতে পারলো না। তারপরে সে ঘুম সামলাতে না পেরে বাঘকে ডেকে তুলল। এই বাঘ, বাঘ, ওঠ ওঠ ওঠ, এবার তুই পাহারা দে। আচ্ছা, আমি পাহারা দিচ্ছি, তুমি বিশ্রাম নাও। তারপরে বাঘ বসে বসে পাহারা দিতে থাকে। কিছুক্ষণ পরে বাঘেরও প্রচণ্ড ঘুম পায়। উফ, এত চুপচাপ জায়গা, ঘুম পেয়েই যাচ্ছে। এই শিয়াল, শিয়াল, এই শিয়াল, ওঠ ওঠ, এবার তুই পাহারা দে। আমি অনেকক্ষণ বসে আছি, এবার তুই ওঠ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি দেখছি। না, আমি আর পারছি না, ঘুমে যেন চোখ জুড়ে আসছে। শিয়াল কিছুক্ষণ বসে থাকার পরে তারও খুব ঘুম পেল। সে খরগোশকে ডেকে তুলল। এইবার খরগোশকে ডেকে তুলি। এই খরগোশ, খরগোশ উঠে পড়, কুঁড়ের বাদশা, শুধু খাস আর ঘুমাস, উঠে পড়, একটু কাজ নেই নাকি তোর? কাজ কর, কাজ কর, ওঠ ওঠ, পাহাড়া দে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ঘুমাও শিয়াল দাদা, আমি পাহারা দিচ্ছি। আর শোন, কোনো কিছু দেখলে আমাদের সবাইকে ডেকে তুলবি, আর ভালো করে পাহারা দিবি, চারিদিকে খেয়াল রাখবি। তারপরে শিয়াল ঘুমিয়ে পড়ল, আর খরগোশ একা একা জেগে রইল। কি ঘুম পাচ্ছে,
না, আমাকে জেগে থাকতেই হবে, না হলে বড় বিপদ হতে পারে। শেষে খরগোশেরও খুব ঘুম পেল, সে আর ঘুম চেপে রাখতে পারলো না। ও খুব ঘুম পাচ্ছে, শুধু একটু চোখ বন্ধ করি আবার তাকিয়ে নেব ওখানে। সে অনেক কষ্টে প্রাণপণে জেগে থাকার চেষ্টা করতে লাগলো, কিন্তু শেষে সে একেবারেই শুয়ে পড়ল। তখন আর পাহাড় দেওয়ার মতো কেউ রইল না, আর সেই সময় হলো সর্বনাশের কারণ। রাজার মেয়েকে মন্দিরে আনার সময় রাজা প্রজারা সকলেই কাঁদতে কাঁদতে এসেছিলেন। তারা যখন সঙ্গে এসেছিল সেই সময় দেশের মন্ত্রীর ছেলেও তাদের সঙ্গে এসেছিলেন। রাজকন্যাকে যখন রেখে সবাই চলে যায়, ঠিক সেই সময় মন্ত্রীর ছেলে তাদের সঙ্গে যায়নি। এরপর কি হয় তাই দেখার জন্যে সে অনেক দূরে একটা গাছের আড়ালে লুকিয়েছিল। সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন মন্ত্রীর ছেলে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। সবাই ঘুমিয়ে পড়েছে, এটাই তো সুযোগ, কেউ টের পাবে না। এই সুযোগে অজয়কে মেরে আমি রাজকন্যাকে বিয়ে করব, আর আমি হব এই রাজ্যের রাজা। হায় রে অজয়, তুই এত কষ্ট করে রাক্ষস মারলি, আর সেই গৌরবটা আমি নিয়ে যাব। মানুষ শুধু ফলটাই দেখে, পরিশ্রমটা নয়। রাজকন্যা, রাজ্য সবই আমার হবে। এই তরোয়াল দিয়েই তোর গলাটা আমি, আর কেউ জানতে পারবে না। তারপরে সে ধীরে ধীরে রাজকন্যার দিকে এগিয়ে যায় আর রাজকন্যাকে ডাকে, রাজকন্যা, রাজকন্যা, উঠে পড়ো। কে 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 তুমি? অজয়, তুমি কোথায়? মন্ত্রীর ছেলে তখন তরোয়াল তুলে তাকে ভয় দেখায়। অজয় আর নেই, এখন থেকে সব কিছু আমার হাতে। আমি যা বলবো তুমি তাই শুনবে। তুমি তুমি এখানে কি করছো? অজয় কোথায়? ওর কথা তুমি ভুলে যাও রাজকন্যা, এখন ভালো করে মন দিয়ে শোনো। আমি যা বলবো ঠিক সেটাই তোমাকে করতে হবে। শোন, রাজাকে গিয়ে বলবি আমি রাক্ষসকে মেরেছি। যদি এ কথা এদিক ওদিক হয় তাহলে এই তরোয়াল দিয়ে তোর মাথা শরীর থেকে আলাদা করে দেবো, বুঝেছিস? না না, আমাকে মারবেন না, আমি কিছুই বলবো না। আমি আপনার কথা মতোই বলবো। আমি রাজামশাইকে কিছুই বলবো না। এই তো ভালো মেয়ের মতো কথা। মনে রাখিস, তোর একটা ভুল আর সব শেষ। এখন সবাইকে খবর দিতে হবে, আজ থেকে আমি এই রাজ্যের বীর। তারপরে মন্ত্রীর ছেলে রাজকন্যাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলো। মহারাজ, মহারাজ, সুখবর এনেছি, সুখবর এনেছি মহারাজ, সুখবর এনেছি। আমি রাক্ষসকে বধ করেছি। হ্যাঁ, কি বলছো তুমি? তুমি একাই রাক্ষসকে মেরেছো? সত্যি সত্যি তুমি রাক্ষসকে মেরেছো? হ্যাঁ মহারাজ, সে ভয়ঙ্কর লড়াই ছিল মহারাজ, কিন্তু আমি কিছুতেই হার মানিনি। সেই রাক্ষসকে মেরে তারপরেই আমি ক্ষান্ত হয়েছি। বাহ বাহ বাহ, সত্যি সত্যি তুমি অসাধারণ। আজ তুমি আমার রাজ্যই নয়, আমার হৃদয়কে জয় করে নিয়েছো। রাজকন্যা ভিতরে ভিতরে কষ্ট পায়। এ কি অন্যায়! যে সত্যিই আমাকে বাঁচালো সে আর নেই, আর যে খুনি সে আজ বীর। বাহ, সত্যিই তুমি বীর। আজ থেকে তুমি আমার জামাই, আর এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। কালই মহা ধুমধাম করে তোমার সঙ্গে আমি রাজকন্যার বিয়ে দেব, আর আজ থেকে এই রাজ্যে 7 দিন উৎসব চলবে। সবাই মন খুলে আনন্দ করবে। সবাই আনন্দ করো, আজকের আমাদের রাজ্য থেকে বড় বিপদ চলে গিয়েছে। মা মণিমালা, তাহলে কালকেরই বিয়ের আয়োজন করি মা। আমি সত্যি বলতে পারছি না, কিন্তু এই অন্যায়ে চুপ করে থাকাও ঠিক নয়। মা মণিমালা, তুই চুপ করে আছিস কেন মা? কিছু তো বল। বাবা, আমি একটা প্রতিজ্ঞা করেছি, 1 বছরের আগে আমি বিয়ে করব না। কেন মা, আবার 1 বছর কেন? এখন তো আমাদের রাজ্যে খুশির সময়। বাবা, এটা আমার মানত, আপনি যদি অনুমতি দেন।
আচ্ছা মা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোর ইচ্ছাই হবে। 1 বছর পরেই বিয়ে হবে। এবার খুশি তো? এই 1 বছরের মধ্যেই আমি সত্যিটা প্রকাশ করব। অজয়ের ন্যায় বিচার আমি করবই। মন্ত্রীর ছেলে তখন মনে মনে বলল, রাজকন্যা, তুমি 1 বছর পরই বিয়ে করো আর 1.5 বছর পরই বিয়ে করো, বিয়ে তো তোমাকে আমাকেই করতে হবে। অজয়কে আমি মেরে ফেলেছি, সে আর কোনোদিনও ফেরত আসবে না, আর সত্যটা কেউ কোনোদিন জানতেও পারবে না। এদিকে রাক্ষসের পাহাড়ের উপর তখনও সবাই গভীর ঘুমে। হঠাৎ সকাল হতেই একসঙ্গে চিৎকার করে কান্নাকাটির রব পড়ে গেল চারিদিকে। এ কি সর্বনাশ হলো? কে পাহারা দিচ্ছিলি বল? ভাল্লুক, তোকে আমি খেয়েই ফেলবো। কেন আমাকে জাগিয়ে দিলি না? আমি আমি কি করে জানবো? বাঘ তো ছিল পাশে, ও আমাকে জাগালো না কেন? সব দোষ ওরই। এই শিয়াল, তুই কি করছিলি? আমাকে জাগিয়ে দিলি না কেন? সব তোর জন্যই হয়েছে। আমার কোনো দোষ নেই, খরগোশ তো লাস্টে পাহারা দিচ্ছিল, সব ওরই দোষ। ও আমাদের সবাইকে জাগালো না কেন? ও তো ঘুমিয়ে পড়েছিল। না 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 না, আমি তো কিছুই বুঝতে পারিনি। আমি জেগেই ছিলাম, হঠাৎ করে চোখটা বন্ধ হয়ে গেল আর আমি বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। চুপ কর, সব দোষই তোর। তোকে এখনই এই দোষের শাস্তি নিতে হবে। তখন সবাই মিলে খরগোশকে মারতে উদ্যত হলো। খরগোশ হাত জোড় করে কাঁপতে কাঁপতে বলল, আমাকে মেরো না, দয়া করে আমাকে মেরো না। আমি আমি আমাদের মনিবকে বাঁচাতে পারি। সবাই একসঙ্গে থেমে গেল। ভাল্লুক অবাক হয়ে বলল, কি বলছিস? সত্য বলছিস তো? মিথ্যা বললে তুই কিন্তু বাঁচবি না। না না না, আমি মিথ্যা কথা বলছি না। এখান থেকে অনেক দূরে একটা পাহাড়ের অশোক গাছ আছে, তার শিকড় লাগালেই সব কাটা ছাড়া জুড়ে যায়। আমি এক্ষুনি গিয়ে সেই শিকড় নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এখনই যা, কিন্তু শুনে রাখ, সন্ধ্যার আগে ফেরত না এলে তোর দিন কিন্তু শেষ। যা যা, এখনই যা, আর দেরি করিস না। দেরি করলে কিন্তু তোর রক্ষে থাকবে না। খরগোশ আর দেরি না করে তীরের মতো ছুটে চলে গেল। সন্ধ্যা নামার আগেই হাঁপাতে হাঁপাতে খরগোশ ফিরে এলো। এই নাও, শিকড় এনেছি। শিগগিরই আয়, সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি কাটায় ঔষধটা লাগিয়ে দে। ঔষধ লাগানো মাত্রই আশ্চর্য ঘটনা ঘটলো। অজয়ের চোখ ধীরে ধীরে খুলে গেল। আমি কোথায়? আমি কোথায়? মনিব, আপনি বেঁচে উঠেছেন। ভগবানের অশেষ কৃপা, অশেষ কৃপা যে আপনি বেঁচে উঠেছেন। রাজকন্যা মণিমালা কোথায়? সে কি আমাকে ছেড়ে চলে গেল? তবে কি আমি তাকে ভালো লাগিনি? মনিব, যখন আমরা সবাই ঘুম থেকে উঠি তখন দেখি রাজকন্যা আর এখানে নেই, আর আপনার গলা। তখন আমরা কি করব সবাই মিলে আলোচনা করলাম, আর এই খরগোশ ছুটে গিয়ে আপনার ঔষধ এনেছে, তাই আপনি বেঁচে গেলেন। আচ্ছা, বুঝেছি। তাহলে চলো, এখানে আর থাকার মানে হয় না। মনিব, আপনি নিশ্চিত এখান থেকে চলে যাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো, এখানে থেকে আর কোনো লাভ নেই। এই বলে ভারী দুঃখিত হয়ে সে তার জন্তু জানোয়ারদের নিয়ে ওই দেশ ছেড়ে চলে গেল।